বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। আমাদের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং। এটা 5 নম্বর লেকচার। আজকের লেকচারের শিরোনাম ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশনের মাধ্যমে এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব, ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি, ডেটা কমিউনিকেশনের মাধ্যমের প্রকারভেদ, টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টিং পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের গঠন, অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা, অপটিক্যাল ফাইবার কেবলের অসুবিধা, এইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যম কি সেটা আগে শিখব। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হলো যে প্রেরক ও প্রাপক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে বলা হয় চ্যানেল। চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বলা হয়। তাহলে আমরা এখানে দুটো জিনিস শিখলাম। একটা হলো চ্যানেল কি, তাহলে আবার চ্যানেলটা আবার বলছি, প্রেরক এবং প্রাপক কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে চ্যানেল। অর্থাৎ একটা কম্পিউটার ডেটা প্রেরণ করবে, অন্য কম্পিউটার সেটা গ্রহণ করবে। এখন এই যে সংযোগ ব্যবস্থা, এটাকে আমরা বলছি চ্যানেল। চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেটা কমিউনিকেশনের মাধ্যম। তাহলে আমরা এখন ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের মধ্যে আমরা পাঠাবো, এই যে ব্যবস্থা, সংযোগ ব্যবস্থা, তাকে বলা হচ্ছে চ্যানেল। এখন চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি আমরা ব্যবহার করছি সেটার নামই হলো ডেটা কমিউনিকেশনের মাধ্যম। রেডিও টেলিভিশন স্টেশনের প্রোগ্রামগুলো তার যুক্ত বা তারবিহীন চ্যানেলের মাধ্যমে দেশের নাগরিক পর্যন্ত পৌঁছে দিচ্ছে কেবল অপারেটরগণ। এইটা আমরা সবাই পরিচিত যে এখন এই ডিশ লাইনের যুগে আমাদের বাসাবাড়িতে যে টিভিগুলো আছে সেখানে কিন্তু ডেটা আসছে, এগুলো কেবল অপারেটরের মাধ্যমে আমাদের কম্পিউটারে চলে আসে। বিভিন্ন রেডিও টেলিভিশন স্টেশনের সাথে গ্রাহকের সংযোগ স্থাপিত হয় তারযুক্ত বা তারবিহীন চ্যানেলের মাধ্যমে। আমরা যদি রেডিওর কথা চিন্তা করি তাহলে এখানে কিন্তু কোনো তার নেই। ধরো আমাদের বেতার কেন্দ্র থেকে যে সম্প্রচারটা হচ্ছে আমরা এখানে সেটা শুনবো, একটা রেডিও শুনছি, তাহলে এখানে কিন্তু কোনো তার ছাড়াই কিন্তু আমাদের তথ্যগুলো আসছে। আবার টেলিভিশন যখন দেখছি তখন ধরো সিএনএন বা বিবিসি প্রচার করছে অনেক দূরের স্টেশন থেকে, সেগুলো কিন্তু আমরা যখন রিসিভ করছি তখন যারা কেবল অপারেটর তারা রিসিভ করছে, তারপরে কিন্তু কেবল তারের মাধ্যমে এই গ্রাহক পর্যন্ত পৌঁছা দিচ্ছে, সেখানে তারের মাধ্যমে আসছে। এই যে মাধ্যম, এটার নামই আমরা বলছিলাম চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু ডেটাগুলো আমাদের কাছে আসছে। তাহলে আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম কি, চ্যানেল কি, এবং চ্যানেল আমরা এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে মানে রেডিওতে যখন সিগন্যাল আমরা পাচ্ছি তখন কিন্তু তারের দরকার হচ্ছে না, বাট অনেক সময় কিন্তু তারের মাধ্যমে আমাদের কাছে সিগন্যালগুলো আসছে, অর্থাৎ চ্যানেলের মাধ্যমে আসছে। তাহলে ডেটা কমিউনিকেশনের মাধ্যমের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। ডেটা কমিউনিকেশনের মাধ্যম প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে তারযুক্ত মানে ওয়্যার কেবল মাধ্যম, একটা হলো তারবিহীন ওয়্যারলেস মাধ্যম। এই দুই ধরনের মাধ্যম আবার একাধিক উপ অংশেও বিভক্ত। অর্থাৎ আমরা এখন প্রধানত দেখলাম যে তারের মাধ্যমে ডেটা আসছে, আবার তার ছাড়াও ডেটা আসছে। আমরা এতটুকু শিখলাম এখন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা
মাধ্যমের প্রকারভেদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মাধ্যম প্রধানত দুই প্রকার আমরা বলেছি, একটা হচ্ছে তারযুক্ত ওয়্যার কেবল মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন বা ওয়্যারলেস মাধ্যম। প্রধানত তাহলে কয় রকম হলো? প্রধানত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ওয়্যার কেবল, একটা হলো ওয়্যারলেস, এই দুই রকম। আমরা এখন দেখো ওয়্যার কেবল বা তারযুক্ত মাধ্যমের প্রকারভেদগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমাদের আছে টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে আমরা কেবলকে আবার কতগুলো ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এই প্রধানত আমরা এখন যেটা তারযুক্ত মাধ্যম সেটাকে আমরা চার ভাগে ভাগ করলাম। এখন আমরা আসছি যে কোঅ্যাক্সিয়াল কেবলের প্রকারভেদ। কোঅ্যাক্সিয়াল কেবল আবার দুই রকম, একটা হলো থিক নেট আর হচ্ছে থিন নেট। থিক নেট একটু মোটা, আর থিন নেট হলো পাতলা। তাহলে কোঅ্যাক্সিয়াল কেবলকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে, থিক নেট এবং থিন নেট। টুইস্টেড পেয়ার কেবলের আমরা প্রকারভেদ আলোচনা করব। একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে টুইস্টেড পেয়ার কেবল কয় রকম পেলাম আমরা? টুইস্টেড পেয়ার কেবল পেলাম হচ্ছে দুই রকম, একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এই দুই রকম আমরা পেলাম টুইস্টেড পেয়ার কেবলকে। তাহলে এই জিনিসটুকু আমরা আবার বলি যে আমরা তারযুক্ত যে মাধ্যম বা চ্যানেল যার মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে সেটাকে আমরা প্রধানত ভাগ করেছি টেলিফোন কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। আমরা এখন আবার ভাগ করলাম কোঅ্যাক্সিয়াল কেবল দুই রকম, থিক নেট, থিন নেট, আর টুইস্টেড পেয়ার কেবল দুই রকম, শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এতটুকু আমরা ক্লিয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। আমরা এখন আসছি ওয়্যারলেস মাধ্যমের প্রকারভেদ। আমরা বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড আমরা তাহলে ভাগ করলাম, এবং হটস্পট। বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, হটস্পট। আমরা তারবিহীন মাধ্যমকে প্রধানত আমরা চারটা ভাগে ভাগ করলাম: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এবং হটস্পট। এখন বেতার তরঙ্গের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে নিয়ন্ত্রিত বেতার তরঙ্গ, আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিত বেতার তরঙ্গ। এরপরে আসছি মাইক্রোওয়েভের প্রকারভেদ। একটা হলো টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ, একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তীতে এগুলো আরও ডিটেলস শিখব। তাহলে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এটা হলো মাইক্রোওয়েভের প্রকারভেদ। ইনফ্রারেড এর প্রকারভেদ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ব্রডকাস্ট। আমরা আসি হটস্পটের প্রকারভেদ। হটস্পটের প্রকারভেদগুলো কী কী? ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই তিন রকম। তাহলে হটস্পট তিন রকমভাবে হতে পারে, একটা হচ্ছে ব্লুটুথ, একটা হচ্ছে ওয়াইফাই, আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই মাধ্যমের প্রকারভেদগুলো বুঝতে পেরেছো যে কত রকমভাবে আমরা ভাগ করতে পারি। আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব তোমাদের সামনে। তো প্রথমেই আমাদের আসছে যে টেলিফোন কেবল। 1970 এর দশকের আগে পর্যন্ত টেলিফোন কেবলের মাধ্যমে সারা পৃথিবীতে ডেটা আদান প্রদানের কাজ করা হতো। তাহলে আবার একটু বলছি, 1970 এর দশকের আগে পর্যন্ত টেলিফোন কেবলের মাধ্যমে সারা পৃথিবীতে ডেটা আদান প্রদান করা হতো। ইন্টারনেট সংযোগ নেওয়ার ক্ষেত্রেও এর ব্যবহারের আধিক্য ছিল, অর্থাৎ ইন্টারনেটের প্রথম যুগে টেলিফোন কেবলের মাধ্যমেই কিন্তু ইন্টারনেটের সংযোগ দেওয়া হতো। বর্তমানে তারটি সীমিত পর্যায়ে ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করা হয়। এখনও আমাদের দেশের ব্যবহার আছে, কিন্তু এটা খুবই সীমিত পর্যায়ে, কেননা এর ডেটা রেট অত্যন্ত কম, এই জন্যে খুব সীমিত পর্যায়ে এটা এখন পর্যন্ত ব্যবহার করে হয়ে আসছে। আমরা এরপরে আসছি কোঅ্যাক্সিয়াল কেবল। যে কেবল দিয়ে
কেবল টিভি বা ডিশ টিভির সংযোগ দেওয়া হয় তাকে কোঅ্যাক্সিয়াল কেবল বলে। তাহলে আমরা বাসাবাড়িতে যে টিভি দেখি, এখন প্রায় সব বাসাতেই ডিশ লাইনের সংযোগ আছে, অর্থাৎ ডিশ লাইনের সংযোগ যে তারের মাধ্যমে দেওয়া হচ্ছে তার নামই হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবলের 4টা অংশ থাকে: প্লাস্টিক জ্যাকেট, তামার তারের জালি, ইনসুলেটর, তামার তারের কেন্দ্রীয় অংশ। এই 4টা অংশ থাকে একটা কোঅ্যাক্সিয়াল কেবলের। আমরা পাশের যে চিত্রটি আছে সেখানে একটু খেয়াল করি। দেখো, মাঝখানে কিন্তু একটা কেন্দ্রীয় তামার তার আছে, এটাই কিন্তু আসলে মেইন কন্ডাক্টর। এই তামার তারের উপরে একটা প্লাস্টিকের আবরণ আছে, যেটা আমাদের এখানে ডাইইলেকট্রিকের মতো কাজ করছে। তারপরে কিন্তু একটা ফয়েল শেল্ড আছে। তোমরা যদি ডিশ লাইনের তারকে একটু কেটে দেখো তাহলে ঠিক এরকম দেখবে, যেখানে ফয়েল আছে। তারপরে এটা ধাতব তার, একদম নেটের মতো, এবং সবার বাহিরে একটা রাবারের বা প্লাস্টিকের জ্যাকেট আছে। তাহলে এই যে মাঝখানে একদম একটা অক্ষ বরাবর আছে, কো মানে একই, অ্যাক্সিস, একটা অ্যাক্সিস বরাবর আছে, এই জন্য এর নাম হয়েছে কোঅ্যাক্সিয়াল কেবল। তাহলে আমাদের এখানে কিন্তু পরিবাহের জন্য যেটা ব্যবহার করা হয় 2টা অংশ, একটা হলো মাঝখানের যে তামার তারের কেন্দ্রীয় অংশ, আর বাইরের যে অংশটা আছে একদম তারের একটা জালির মতো, এই দুইটাই মূলত পরিবাহীর কাজে ব্যবহার করা হচ্ছে। তো গঠন অনুসারে কোঅ্যাক্সিয়াল কেবলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। তাহলে কোঅ্যাক্সিয়াল কেবলকে আমরা গঠন অনুসারে কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে, থিক নেট এবং থিন নেট। থিক নেট হচ্ছে ভারী, মোটা, নন ফ্লেক্সিবল কেবল। এটি থিন নেটের চেয়ে পুরু হয়, সহজে বাঁকানো যায় না, এই জন্য আমরা এর নাম দিয়েছি থিক নেট, মোটা, ঠিক। এর ব্যাস 0.5 ইঞ্চি এবং ট্রান্সমিশন স্পিড 1 Mbps। কোনো প্রকার রিপিটার ছাড়াই 500 মিটার পর্যন্ত এই কেবল ব্যবহার করা যায়। এই ধরনের নেটওয়ার্ককে 10^5 বলা হয়। তাহলে এই থিক নেট দিয়ে যে নেটওয়ার্ক আমরা তৈরি করব সেটার নাম হলো 10^5। তাহলে এখানে আমরা কতগুলো জিনিস শিখলাম, যে এটা ট্রান্সমিশন স্পিড 100 Mbps, মেগাবিটস পার সেকেন্ড। এগুলো তোমরা আগের লেকচারগুলোতে ক্লিয়ার হয়েছে একদম, ব্যান্ডউইথ আমরা পড়িয়েছি। এরপর আমরা আসছি যে থিন নেট এটা কি জিনিস। থিন নেট হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল কোঅ্যাক্সিয়াল কেবল। দেখো, থিক নেটে কিন্তু আমরা বলেছিলাম এটা ভারী এবং মোটা আর নন ফ্লেক্সিবল। আর ঠিক থিন নেটে এসে বলছি যে থিন নেট হচ্ছে হালকা, ফ্লেক্সিবল কোঅ্যাক্সিয়াল কেবল। এটা হচ্ছে হালকা এবং ফ্লেক্সিবল। এ ধরনের কেবল কম ব্যয়বহুল এবং সহজে ইনস্টল করা যায়। এর ব্যাস কত? 0.25 ইঞ্চি এবং ট্রান্সমিশন স্পিড 1 Mbps। কোনো প্রকার রিপিটার ছাড়াই 185 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। এই ধরনের যে নেটওয়ার্ক সেটার নাম হচ্ছে 10^2 বলা হয়। পাশের চিত্র যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখো 2টা ছবি পাশাপাশি দেওয়া আছে, একটা হলো থিক নেট, একটা হচ্ছে থিন নেট। তাহলে এই থিক নেট যেটা সেটা কিন্তু মোটা, ভারী এবং এটা নন ফ্লেক্সিবল। আর যেটা থিন নেট সেটা হচ্ছে হালকা, এটা ফ্লেক্সিবল একটা তার এবং সহজে এটা বাঁকানো যায়। দুটার কিন্তু স্পিড একই। তো আমরা আশা করছি যে তোমরা এই কোঅ্যাক্সিয়াল কেবল এটা একদম ক্লিয়ার হয়ে গেছো। এরপর আমরা আসছি অন্য একটা কেবল যেটার নাম হলো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্ট মানে কি? টুইস্ট মানে হলো বাঁকানো, বাঁকানো না, এখানে পাকানো। টুইস্ট মানে হলো পাকানো, টুইস্ট পাকানো।
দেখো, দুটি পরিবাহী তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে যে ধরনের কেবল তৈরি করা হয় সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তাহলে দুটা তারকে যে আমরা পেঁচালাম, আসলে সেই তারের গায়ের সঙ্গেই লাগানো ছিল অপরিবাহী পদার্থ, ইনসুলেটর লাগানো ছিল। এ ধরনের কেবলের 4 জোড়া তার ব্যবহার করা হয়। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে 4 জোড়া তার থাকে। তারগুলোর মধ্যে সাদা রঙের একটি কমন তার থাকে। এই তারগুলো বিভিন্ন রঙের থাকে, কিন্তু এর মধ্যে একটা সাদা তার থাকে যেটা হলো কমন। এটি তুলনামূলক কম দামের এবং ইনস্টল করা সহজ, অর্থাৎ অন্যান্য তারের তুলনায় টুইস্টেড পেয়ার কেবল এটার দাম কম এবং এটা ইনস্টল করা সহজ। তামার তারগুলো পেঁচানো থাকায় ইএমআই রোধ করে এবং কেবলকে রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজ বিকিরণ করা থেকেও বিরত রাখে। এখানে আমাদের নতুন একটি টার্ম আসছে, ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স এটা কি? এটা হচ্ছে যে যখন আমরা সিগন্যাল পাঠাই তখন বাইরের বিদ্যুৎ চুম্বকীয় যে ইন্টারফারেন্স সেটা দ্বারা আমাদের সিগন্যাল বা ওয়েভকে ডিস্টার্ব হয়। তাহলে তামার তারগুলো পেঁচানো থাকায় এখানে ইএমআই এই জিনিসটা রোধ করে এবং কেবলকে রেডিও ফ্রিকোয়েন্সি নয়েজ বিকিরণ থেকেও বিরত রাখে। মানে কি কারণে রাখলো? যেহেতু এটা পেঁচানো ছিল, সেই জন্য টুইস্ট করা ছিল। কানেক্টরের সাথে তারগুলো সংযোগের সময় এখানে মোট কয়টা তার আছে আমরা বলেছি? 4 জোড়া, এবং এর মধ্যে একটা ছিল হচ্ছে কমন সাদা। তাহলে 4 জোড়া মানে কয়টা? 8টা তার আছে। তাহলে যখন কানেক্টরের সাথে তারগুলো আমরা সংযোগ করব তখন 1 2 3 4 5 6 7 8 নম্বরের উপর ভিত্তি করে সংযোগ দেওয়া হয়। অর্থাৎ আমরা যখন কানেকশনটা দিচ্ছি বিশাল একটা কয়েল তার, এখন এই তারগুলো কালার অনুসারে আমরা নাম্বার করে কানেকশন দেবো, যাতে অপর প্রান্তে গিয়ে সেই নাম্বারগুলোকে আমরা সঠিকভাবে আবার ইউজ করতে পারি। সেই জন্যে এভাবে নাম্বার দিতে হয়। জোড়ার তার দুটি প্রতিটি তারের পুরুত্ব 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত এটা হতে পারে। তাহলে এটা তোমরা জানছো যে এখানে 8টি তার থাকে, এর মধ্যে তারগুলো কিন্তু বিভিন্ন রঙের থাকে, কিন্তু একটি থাকবে সাদা রঙের যেটা হবে কমন। এবং এই তারগুলো যেহেতু টুইস্ট করা থাকে সেই জন্যে এখানে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যে প্রভাব, সেই প্রভাব অত্যন্ত এখানে কম থাকে। আমরা এখন আসছি টুইস্টেড পেয়ার কেবলের কি কি বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এই কেবল সহজে বহন করা যায় এবং ইনস্টল করা যায়। তাহলে টুইস্টেড পেয়ার কেবল সহজে বহন করা যায় এবং ইনস্টল করা যায়, অর্থাৎ আমরা যখন নেট কানেকশান দিব এটা সহজেই নেট কানেকশান দেওয়া যাবে এবং যে কোনো ডেটার জন্যেই আমরা এইটাকে কাজে লাগাতে পারি। এই কেবলের ফ্রিকোয়েন্সি 0 থেকে 5 মেগাহার্টজ, মানে বিশাল একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি কিন্তু এখানে চলছে। এবং এই কেবলের সাহায্যে আমরা 100 মিটার পর্যন্ত বিনা বাধায় কানেকশান দিতে পারি। তারপর আমাদের রিপিটার বসাতে হবে। তো 100 মিটার পর্যন্ত কিন্তু আমাদের এই কেবলে আমরা কানেকশান দিতে পারি। অ্যানালগ ও ডিজিটাল সংকেত চলাচল এই কেবলের মধ্যে করতে পারে, অর্থাৎ 2 ধরনের সংকেত, 2 ধরনের সিগন্যালই যেতে পারে। টুইস্টেড পেয়ার কেবলের আমাদের সুবিধা কি কি সেটা নিয়ে আমরা এখন কথা বলব। অন্যান্য কেবলের চেয়ে টুইস্টেড পেয়ার কেবল দামে সস্তা। অন্যান্য কেবলের চেয়ে টুইস্টেড পেয়ার কেবল দামে সস্তা। এটি অল্প দূরত্বের ডেটা প্রেরণের জন্য উপযোগী, এবং অল্প দূরত্বে যখন ডেটা আমরা প্রেরণ করবো তখন খুব উপযোগী। একটা ক্যাম্পাসের মধ্যে আমরা ডেটা প্রেরণ করতে চাই এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে। যদি ক্যাম্পাসটা মনে করো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে আমরা কানেকশানটা দিব, অথবা এডওয়ার্ড কলেজের
বড় ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন বিল্ডিং আমরা কানেকশন দেবো। এই ধরনের দূরত্বের মধ্যে আমরা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল সংযোগ দিতে পারি এবং এটা খুবই উপযোগী সেই ক্ষেত্রে। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই কেবল অত্যন্ত উপযোগী। টুইস্টেড পেয়ার কেবলের কিছুটা অসুবিধাও আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। বেশি দূরত্বের ডেটা প্রেরণের জন্য রিপিটার ব্যবহার করা হয়। যে কোনো কেবলেই কিন্তু করতে হয়, মানে একটা দূরত্ব পরপর ওখানে রিপিটার বসাতে হয় যাতে আমাদের সিগন্যাল অ্যাটেনিউয়েশন না হয়, সেই জন্যে রিপিটার বসাতে হয়। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা কঠিন হয়ে যায়, অর্থাৎ যদি আমরা রিপিটার না বসাই তাহলে 100 মিটারের বেশি দূরত্বে আমাদের ডেটা প্রেরণ করা কঠিন হয়ে যায়। এই কেবলে নয়েজ কিছুটা বেশি, এটা একটা অসুবিধা। টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। তাহলে টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের পেলাম আমরা? একটা হলো শিল্ডেড টুইস্টেড পেয়ার এসটিপি, আর এটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ইউটিপি। আমরা সংক্ষেপে বলি এসটিপি ইউটিপি, এসটিপি ইউটিপি। তোমরা দেখবে কমার্শিয়ালি এই নামগুলো খুব পরিচিত, এসটিপি ইউটিপি। এখানে কিন্তু আর বলা হয় না টুইস্টেড পেয়ার কেবল, বলা হয় এসটিপি কেবল, ইউটিপি কেবল। আমরা এখন আসছি যে এসটিপি কেবল বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল কি সেটা নিয়ে কথা বলব। 4টি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আলাদাভাবে প্লাস্টিক জ্যাকেট দ্বারা আবৃত। কেবলের ব্যান্ডউইথ 16 Mbps। এই কেবলের স্ট্যান্ডার্ড মধ্যে ক্যাট A6 জনপ্রিয়। এই তারটি তোমরা নাম শুনে থাকবে যে আমাদের এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কানেকশান দেওয়ার জন্য এই তারটি ব্যবহার করা হয়। ক্যাট A6 একটা জনপ্রিয় তার, আর এটি স্পিড কিন্তু 16 Mbps, বেশ ভালো মানের স্পিড আর কি। এখন আমরা আসছি যে ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে বলব। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলে 100 মিটার এর বেশি দূরত্বে ডেটা পাঠানো ঠিক নয়, অর্থাৎ ডেটা পাঠালে সেই ক্ষেত্রে ডেটা মানে সঠিক মান বজায় থাকবে না, এই জন্য 100 মিটারের মধ্যেই আমরা ডেটাটা পাঠাবো। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের ব্যান্ডউইথ 10 Mbps। ইউটিপি কেবলের স্ট্যান্ডার্ডের মধ্যে ক্যাট 5 ও ক্যাট 6 খুবই জনপ্রিয়। এই ক্যাট 6 তার এটা বেশি কিন্তু আমাদের কেবল অপারেটররা ব্যবহার করে, বিশেষ করে যারা নিকট দূরত্বে ইন্টারনেট লাইন দিচ্ছে তারা কিন্তু এই ক্যাট 6 এই তারটি ব্যবহার করে, যেহেতু তুলনামূলক দামে সস্তা, সেই জন্যে যারা ইন্টারনেট প্রোভাইডার তারা কিন্তু এই কাজটি করে থাকে আর কি। আমরা এখন আসছি অপটিক্যাল ফাইবার নিয়ে কথা বলব। অপটিক্যাল ফাইবার কেবল হাজার হাজার কাঁচের তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার কেবল বলে। তাহলে অপটিক্স মানে কিন্তু আলো, তাহলে অপটিক্যাল ফাইবার এটা কিন্তু কাঁচের তন্তু। এখানে একটু বলে রাখি যে এর মধ্যে দিয়ে পরবর্তী তোমরা পাবে, এর মধ্যে দিয়ে যেহেতু কাঁচের তন্তু, এর মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল যাবে না। কোন সিগন্যাল যাবে? এটা হচ্ছে লাইট সিগন্যাল। তাহলে আমাদের বলা হচ্ছে এখানে যে হাজার হাজার কাঁচের তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার বলে। তাহলে এখানে দেখো একটা স্পিড এতই বেশি যে আলোর গতিতে কিন্তু ডেটা যাচ্ছে। অপটিক্যাল ফাইবার কেবলে আলোক রশ্মি সাধারণত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। একটু আগে আমি বলেছি যে এর মধ্যে যাবে হলো লাইট সিগন্যাল। তাহলে লাইট সিগন্যাল এর মধ্যে দিয়ে কিভাবে যাবে? এটা যাবে হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ এটা যাবে হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে লাইট সিগন্যাল তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। আলোকরশ্মি
যখন বেশি প্রতিসরাঙ্কের মাধ্যম থেকে কম প্রতিসরাঙ্কের মাধ্যমে 90 ডিগ্রি অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায়। তাহলে এখানে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, অর্থাৎ অপটিক্যাল ডেন্সিটি, কিন্তু ঘন বলতে অপটিক্যাল ডেন্সিটি এখানে থেকে আমাদের হালকা মাধ্যমে যখন যায়, যদি আপতিত রশ্মি 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে আপতিত হয়, তাহলে আলোক রশ্মি ওই একই মাধ্যমে ফিরে আসে, যেটাকে আমরা বলেছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এইভাবে কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের আলোক সিগন্যালগুলো যাচ্ছে। আলোক রশ্মি যখন কাঁচের তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তন্তুর ভেতরের পৃষ্ঠে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, ঠিক যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়। এভাবেই ফাইবারটি সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমরা পাশের যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এটা অলওয়েজ দেখো লাইট সিগন্যাল কীভাবে যাচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। তার মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমরা এটা লাইট সিগন্যালগুলো যাবে। পরবর্তী চিত্রে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যাল প্রবাহিত হয়। আমরা একটু আগেই বলেছি যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রবাহিত হয় না। তাহলে কোন সিগন্যাল যাচ্ছে? এটা হলো লাইট সিগন্যাল। তাহলে অপটিক্যাল ফাইবার কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যাল প্রবাহিত হয়। এখানে কোনো তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না, ফলে চারপাশ দিয়ে কোনো তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হয় না, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান কিন্তু এখানে হচ্ছে না, যেহেতু ইলেকট্রিসিটি তো নাই, এখানে তো লাইট সিগন্যাল যাচ্ছে। তাই মাধ্যম হিসেবে অপটিক্যাল ফাইবার তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত, অর্থাৎ ইএমআই যেটা, সেটা সম্পূর্ণ মুক্ত। বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার পাওয়া যায় সেগুলোর ডেটা স্থানান্তরের হার 100 Mbps থেকে 10 Gbps। এটা কিন্তু একটা মানে কল্পনাতীত স্পিড এখানে আমরা পেয়ে যাচ্ছি। সেটা কত? যে 1 Mbps থেকে 10 Gbps, এটা মেগাবিটস পার সেকেন্ড থেকে 10 গিগাবিটস পার সেকেন্ড। এত স্পিড, একটা কল্পনাতীত স্পিডে কিন্তু প্রতি সেকেন্ডে বিপুল ডাটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে পারে এর মধ্যে দিয়ে। এই কেবলে কোনো প্রকার রিপিটার ছাড়াই 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। তাহলে আমরা এই কেবলের একটা বড় সুবিধা, সেটা হলো আমরা ভলিউম অফ ডেটা দ্রুত গতিতে পাঠাতে পারছি, এবং রিপিটার ছাড়া এটা 50 কিলোমিটার পর্যন্ত আমরা ডাটা পাঠাতে পারছি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কেবলটি আসলে কত গুরুত্বপূর্ণ কেবল ডেটা পাঠানোর জন্যে। আমরা বলবো ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে এর এখন পর্যন্ত কোনো বিকল্প তৈরি হয়নি। এই অপটিক্যাল ফাইবার অত্যন্ত 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 উপযোগী আমাদের ইন্টারনেট কানেকশানের জন্যে। সারা বিশ্বে যে নেটওয়ার্কটি তৈরি হয়েছে তা কিন্তু এই অপটিক্যাল ফাইবারের কল্যাণেই তৈরি হয়েছে। বিপুল পরিমাণ ডেটা পরিবহনের সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার বাংলাদেশে 2006 সালের মে মাসে স্থাপিত হয়, যেটাকে আমরা বলছি সাবমেরিন কেবল। আমরা 2006 সালের মে মাসে কক্সবাজার ল্যান্ডিং পয়েন্ট দিয়ে এই কেবলটি বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা এই যে আসলো, তাহলে কিভাবে, মানে কোন প্রজেক্টে এটা আসলো সেটা নিয়ে একটু কথা বলবো। তোমরা কিন্তু যে আগের যে এখানে একটু আমরা বুঝিয়ে নেই। দেখো এই যে সিগন্যালগুলো যাচ্ছে, তোমরা এই ফিগারের দিকে তাকাও, এটা কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে। আবার একটু খেয়াল করো, এই যে যাচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে, অর্থাৎ একদম ভেতরের যে কাঁচের যে তন্তুটি আছে তার মধ্যেই কিন্তু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। বিধায় আলোর গতিতে
ডেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমরা দেখো একটু আগেই যেটা বলেছিলাম যে আমাদের যে সাবমেরিন কেবল সেটা প্রথম কক্সবাজার ল্যান্ডিং স্টেশন দিয়ে আমাদের দেশের মধ্যে প্রবেশ করে। তো এখানে 16টি দেশ নিয়ে গঠিত CME-WE4। এটার অর্থ কি? এটা হলো সাউথ ইস্ট এশিয়ান মিডিল ইস্ট। দেখো, সাউথ ইস্ট এশিয়ান মিডিল ইস্ট, তারপরে ওয়েস্টার্ন ইউরোপিয়ান 4 একটা প্রজেক্টের নাম। প্রজেক্টের অংশ হিসাবে বাংলাদেশ এর সুযোগ, অর্থাৎ আমরা যখন সাউথ ইস্ট এশিয়াতে বাস করছি এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা অলরেডি ঢুকেই গিয়েছিলাম, এই সুযোগটি আমরা পেয়েছিলাম। এই ধরনের অপটিক্যাল ফাইবার কেবলের দৈর্ঘ্য প্রায় 18,000 কিলোমিটার, অর্থাৎ যে কেবলটি আমাদের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে সমুদ্রের তলদেশ দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে যে সংযোগ, তার দৈর্ঘ্য ছিল 18,000 কিলোমিটার। এটি দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপের ইন্টারনেট সংযোগের একমাত্র মাধ্যম, অর্থাৎ এটাই ছিল আমাদের ব্যাকবোন ইন্টারনেট সংযোগের। এর পরবর্তীতে দেখো, বাংলাদেশের যেহেতু ইন্টারনেটের চাহিদা বেশি, আমাদের জনসংখ্যা বেশি, অল্প জায়গার মধ্যে অনেক লোক, সবাই যখন ইন্টারনেট ব্যবহার করি, তাহলে আমাদের এখানে আরও সংযোগের প্রয়োজন হয়ে গেল। সেই জন্য 2015 সালে এর আগের যে কেবল ছিল তার গতি ছিল 4.6 টেরাবিট পার সেকেন্ড, কিন্তু 2019 সালের এপ্রিল মাসে বাংলাদেশ আগের যে এরকম প্রজেক্ট ছিল সেই একইভাবে ওই প্রজেক্টটিকে নতুন নামে হচ্ছে CME-WE5, আগে ছিল কিন্তু 4, এটা 5 প্রজেক্টের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে আবার আমরা যুক্ত হলাম। অর্থাৎ আমাদের দুইটা সাবমেরিন কেবল আমরা এখানে পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের ল্যান্ডিং স্টেশন কক্সবাজার, আর একটা ল্যান্ডিং স্টেশন কিন্তু আমাদের যে কুয়াকাটা। এই দুটি ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে আমাদের দেশ এখন অত্যন্ত এনরিচ এই অপটিক্যাল ফাইবারের এই কল্যাণে। এবং এখানে যে সাবমেরিন কেবল, সেখানে বিটিসিলের একটা কোম্পানি আছে, বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেড, তাদের দায়িত্ব দেশের অভ্যন্তরে এই ল্যান্ডিং স্টেশন থেকে ভেতরের যে ডেটা সংযোগ সেগুলো দেওয়া হয়। আমরা এখন আসছি অপটিক্যাল ফাইবারের গঠনটা কি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, তোমরা দেখতে পেলে যে অপটিক্যাল ফাইবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ইন্টারনেট জগতে, ইন্টারনেট কানেকশানে। অপটিক্যাল ফাইবার কেবল 3টি অংশের সমন্বয়ে গঠিত, একটা হলো কোর, ক্লাডিং, জ্যাকেট। তাহলে কয়টা অংশ হলো? 3টা অংশ, কোর, ক্লাডিং এবং জ্যাকেট, মেইনলি কিন্তু এই 3টা অংশ। তাহলে কোর কি জিনিস? অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভেতরের অংশটি হলো কোর। আমরা চিত্রটাকে খেয়াল করব, একদম ভেতরের দেখো, একদম সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু কাঁচের তন্তু, এটাই কিন্তু কোর। এটার মাধ্যমেই কিন্তু সিগন্যাল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আলোর গতিতে অপটিক্যাল সিগন্যাল আকারে যাচ্ছে। কোরের প্রতিসরাঙ্ক ক্লাডিংয়ের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি, অর্থাৎ ক্লাডিং যেটা সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট, তার তুলনায় কোরের প্রতিসরাঙ্ক বেশি। ফলে কোরের মধ্যে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে। এখন আসছি আমরা ক্লাডিং কি জিনিস। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং, যা কোর হতে নির্গত আলো প্রতিফলিত করে পুনরায় কোরে পাঠিয়ে দেয়। তাহলে ক্লাডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যে কোর থেকে যে আলোটি প্রতিফলিত হয় সেটা ক্লাডিংয়ে প্রতিফলন করে আবার কোরের মধ্যেই পাঠিয়ে দিচ্ছে। এটা গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। এরপর আসছে আমরা জ্যাকেট। বাইরের, সবার বাইরের যে অংশটা সেটা নাম হলো জ্যাকেট। অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং এবং কোরকে আবৃত করে রাখে। ক্লাডিং এবং কোরকে কে আবৃত করছে? এই জ্যাকেটটি। তাহলে মাঝখানে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ, এটা হলো তারটিকে স্ট্রং করার জন্যে এটি কাজে লাগানো হয়েছে। আমরা আসি অপটিক্যাল ফাইবারের যে সুবিধা সেটা নিয়ে আমরা কথা বলব। অপটিক্যাল ফাইবার তোমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ যে ইন্টারনেটের জগতে
আমরা অপটিক্যাল ফাইবার ছাড়া কিন্তু এখন আর কল্পনাই করতে পারি না। তাহলে সুবিধা কী কী? রিপিটার ছাড়া 150 কিলোমিটার পর্যন্ত ডেটা আদান প্রদান করতে সক্ষম। আমরা এর আগে যে তারগুলো নিয়ে আমরা বর্ণনা করেছি প্রত্যেকটাই কিন্তু এই সুবিধাটি ছিল না। 150 কিলোমিটার পর্যন্ত কোনো রকম রিপিটার ছাড়াই আমরা ডেটা আদান প্রদান করতে পারি। আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন বা ট্রান্সমিট হয় বলে এটা সর্বাপেক্ষা দ্রুত গতি সম্পন্ন। এতদিন পর্যন্ত যত আমাদের আবিষ্কার হয়েছে এই সিগন্যাল প্রবাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি গতিসম্পন্ন অপটিক্যাল ফাইবার। এর ব্যান্ডউইথ বেশি, অনেক বেশি ব্যান্ডউইথ, অন্যান্য সব কেবলের থেকে এর ব্যান্ডউইথ বেশি। নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে এটি ব্যবহার করা হয়। আমরা একটু আগেই বলেছি যে সাবমেরিন কেবল যেটা সমুদ্রের তলদেশ দিয়ে এসেছে সেটাই কিন্তু আসলে আমাদের ইন্টারনেটের ব্যাকবোন। সেখানে এই অপটিক্যাল ফাইবার দিয়ে এটা করা হয়েছে। ডেটা পরিবহনে কম শক্তি ব্যয় হয়, অর্থাৎ প্রত্যেক জায়গাতেই কিন্তু আমাদের ডেটা ট্রান্সমিট করতে শক্তির প্রয়োজন হয়। এখানে সবচেয়ে কম শক্তিতে ডেটা পরিবহন হচ্ছে। মানের অ্যাটিনুয়েশন ঘটে না, অর্থাৎ অ্যাটিনুয়েশন বলতে আমরা বোঝাবো যে অ্যামপ্লিটিউড এইটি দূরত্বের সঙ্গে সঙ্গে কমে যায়, কিন্তু এখানে বলা হচ্ছে যে মানের অ্যাটিনুয়েশন পার্থক্য এটাতে ঘটেই না। পরিবেশের তাপ, চাপ ইত্যাদি ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে না। এটা কেন? যেহেতু আমরা কাঁচের তন্তুর মধ্য দিয়ে আমরা ডেটা পাঠাচ্ছি, কোন ডেটা? অপটিক্যাল সিগন্যাল। অতএব সেটা তাপে বা চাপে এই ডেটা কোনো বাধা এখানে সৃষ্টি হচ্ছে না। এবং এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, তোমাদের একটু আগে আমরা বলেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এটা সম্পূর্ণ মুক্ত এই অপটিক্যাল ফাইবার কেবল। আমাদের কিছু অসুবিধাও আছে এখানে, এটা অসুবিধা হবে আর কি। এইটি অপটিক্যাল ফাইবার এটা ইউ আকারে বাঁকানো যায় না, অর্থাৎ তুমি যে বাঁকাবা এটা ইউ আকারে বাঁকানোটা ঠিক হয় না, বাঁকানো যায় না। অপটিক্যাল ফাইবার সহজে স্লাইসিং করা যায় না। অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করতে দক্ষ জনশক্তির প্রয়োজন। এখানে একটু বলে রাখি যে এটা সম্পূর্ণ আলাদা মেশিনে এইগুলোকে স্থাপন করা হয়, কেননা অপটিক্যাল ফাইবার যদি কোথাও কাটাও হয় সেটা সংযোগের জন্য, যেহেতু কাঁচের তন্তু, তাহলে আলাদা ধরনের মেশিন লাগবে, অর্থাৎ আমাদের তার সংযোগের যে মেশিন সেটাতে কিন্তু এই ধরনের তারের সংযোগ হবে না, কেননা যেহেতু এগুলো কাঁচের তন্তু, তাহলে এই জনের অন্য ধরনের মেশিন দরকার এবং দক্ষ জনশক্তির প্রয়োজন এই কাজের জন্য। অপটিক্যাল ফাইবার কেবল তুলনামূলকভাবে দামি একটা কেবল। হ্যাঁ, অন্যান্য কেবলের তুলনায় এর দাম একটু বেশি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি এতক্ষণ তোমাদের যে আমরা মাধ্যম বা মিডিয়াম পড়লাম তোমাদের, এই মাধ্যমগুলো তোমরা ক্লিয়ার। তো আমরা যেগুলো বলেছি সেগুলো সবগুলোই কিন্তু ছিল ওয়্যার মাধ্যম। আমরা পরবর্তী ক্লাসে আশা করছি তোমাদের ওয়্যারলেস যে মাধ্যম আছে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সেটা আমরা কথা বলবো। আজকের লেকচারে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে এবং আমরা সেগুলোকে ইনশাল্লাহ সলভ করে দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। খোদা।